আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি, সকালবেলার নাস্তা দিয়ে। তো আজকে আমি নাস্তায় বানাবো পরোটা। সেজন্য এখানে পরোটার ডোটা তৈরি করে নিয়েছি। তারপর উপরে একটু তেল লাগিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এর মধ্যে ডোটা সেট হয়ে গিয়েছে। এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। তো এরকম রুটি বেলে তার উপরে হচ্ছে তেল লাগিয়ে এখন পরোটার ভাঁজ দিয়ে নিব। আর আজকে আমার ইচ্ছে আছে যে তেল ছাড়া পরোটা বানাবো, কারণ তেলের পরোটা খেলে আবার সমস্যা হবে। কিন্তু পরোটা ভাজার সময় একটুখানি তেল না দিয়ে পারি নাই, কারণ তেল ছাড়া পরোটা আসলে আমার কাছে তেমন একটা ভাল লাগে না। তো অল্প করে হালকা একটু তেল ব্রাশ করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি। তেল ছাড়াই বলা চলে, মানে একদমই সামান্য পরিমাণে তেল দিয়েছি, না হলে আমার কাছে পরোটা খেতে রুটির মতো মনে হয়। তো যাই হোক, এখন আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি। আর পরোটার ডো অনেক সফট থাকে, সেজন্য বেলতে কোনো ঝামেলা হয় নাই। দেখা যায় এখন রুটি বানাতে গেলে বা রুটি বেলতে গেলে হচ্ছে আমার পেটে চাপ পড়ে, বসে থেকে বেলাটা একটু কষ্ট। তো সেজন্য এখন আর রুটি বেলি না। তো আজকে পরোটা বানাতে তেমন কোনো কষ্ট হয় নাই। তো এই তো সবগুলো পরোটা আগে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর সবগুলো একসাথেই বেলে নিব। তারপর চলে যাব পরোটাগুলো ভাজতে। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। আর পরোটার ডোয়ের কথা আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে বলেন যে আমি কিভাবে পরোটার ডোটা তৈরি করি। আমার পরোটা নাকি ভাল লাগে আপনাদের কাছে, দেখতে সুন্দর হয়। তো পরোটার ডো মানে নর্মালি যেভাবে করা হয় আর কি, আমি ঠান্ডা পানিটা দিয়েই করি। আমার আম্মু আবার গরম পানি দিয়ে করে, কুসুম গরম পানি দিয়ে করে, এতে করে ডোটা আরও বেশি সফট হয়। তো আটার সাথে লবণ, তারপর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে আটাটাকে একটু ময়ান করে নিই। তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে ফেলি। এভাবেই পরোটার ডো আমি করি। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখন এগুলো নিয়ে সোজা কিচেনে চলে আসলাম। এখন পরোটাগুলোকে সেঁকে নিব। তো প্রথমে আমি তেল ছাড়াই কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি, কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল না কেন জানি। তো পরে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি উপর থেকে। তো বাসায় বাটার ছিল, আমার বাটারের কথা একদমই মনে নাই। বাটার অবশ্য ফ্রিজের মধ্যে ছিল, ডিপ ফ্রিজে রাখা। তো সেজন্য আমি ভুলে গেছি, তা না হলে একটু বাটার দিয়ে ভাজলে আরও বেশি ভালো লাগতো, মজা হতো আর কি। ঘিয়ে ভাজা বা বাটারে ভাজা পরোটা কিন্তু অনেক মজার হয়। তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু ফুলে উঠতেছে। তো কয়েকবার এভাবে উল্টে পাল্টে দেখলাম যে না, এটাকে রুটির মতো দেখা যাচ্ছে। তো পরে আমি হালকা একটু তেল ব্রাশ করেছি। তো এইভাবে করে সবগুলো পরোটা এখন ভেজে নিব, তারপর নাস্তা খেয়ে নিব। গতকালকে যে মুরগির মাংস রান্না করেছিল, তো ওই তরকারি আছে, মুরগির মাংস দিয়েই খাবো। আজকে আর ডিম ভাজা খাবো না। এমনিতেই পরোটাতে হালকা তেল ছিল, তার উপর আবার যদি ডিম ভাজা দিয়ে খাই, ওইটা তো পুরাই তেলের মধ্যে ভাজতে হবে। তো বেশি একটা তেল সকালবেলায় নিতে চাচ্ছি না, কারণ প্রবলেম হয়ে যাবে। আর আমি অনেক দিন পর পরোটা খাচ্ছি। আগে আমার রেগুলার নাস্তার মধ্যে পরোটাই থাকতো। তো আমি এখন আর পরোটাটা খাই না। আমি বাড়িতে যখন গিয়েছিলাম তখন 2-1 দিন খেয়েছি, তারপর আম্মুকে বলেছি আমাকে আর পরোটা না দিতে, কারণ পরোটা খেলে একটু প্রবলেমই হতো। তো আজকে বেশ অনেক দিন পর ভাবলাম যে পরোটা খাই। অনেক দিন পরোটা খাওয়া হচ্ছে না। তো এই তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু অনেক সফট হয়েছে। এটাকে তেল ছাড়াই বলা চলে, কারণ আমি অত বেশি তেল দিয়ে ভাজি নাই। যেভাবে নর্মালি রেগুলার পরোটা ভাজা হয় আর কি, কম তেলে, ওইটাও না, এর থেকেও কম, জাস্ট হালকা করে একটু ব্রাশ করে দিয়েছি। তো আমি সবগুলো পরোটা একসাথেই ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে তারপর আমরা নাস্তাটা খেয়ে নিব। তো এই তো এখানে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। তো আমার শাশুড়ি মা হচ্ছে মাছ কাটতেছে, রুই মাছ নিয়ে আসছিল সকালবেলা। তো এখন মাছগুলো কাটতেছে। তো এখন আমি আর উর্মি নাস্তা খেয়ে নিব। আর এই যে মুরগি তরকারি আর পরোটা। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু অনেক সফট হয়েছে, তেল নেই বললেই চলে। আমার কাছে আমার আম্মুর হাতের পরোটাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমার হাতের পরোটা আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না। আম্মুরটা কেন জানি অনেক মজার হয়। তো যাই হোক, নাস্তা খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্না শেয়ার করব আপনাদের সাথে। অলরেডি রান্নার প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে।
এখন মাছগুলো কেটে এনে তারপর আমার শাশুড়ি মা রান্নাটা বসাবে। আর আজকে রান্না আমার শাশুড়ি মাই করবে। তো এই তো আমরা নাস্তা খেতে খেতেই আম্মু মাছ কেটে নিয়ে আসছে, ভালো করে ধুয়ে নিয়ে আসছে একবারে। তো এগুলাকে এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিবে। তো এটা ছিল রুই মাছ। তো মাছটা হচ্ছে সাইজে এত বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তো এখন এগুলাকে ফ্রিজে ঢুকিয়ে তারপর হচ্ছে রান্নাটা স্টার্ট করবে। তো আজকে রান্না করবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে করলা, তারপর আলু, এটাকে একটু সেদ্ধ করে নিয়েছে, করলা ভাজি করবে। আর এখানে লতিকেও কেটে তারপর ভাপ দিয়ে নিয়েছে, মানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছে। লতিটা হচ্ছে শুটকি দিয়ে ভুনা করবে। আর সাথে দিবে হচ্ছে বিলেম্বু। আর এখানে হচ্ছে মাছ ভেজে নেওয়া হচ্ছে। আর এই মাছটা হচ্ছে এটার নাম ব্রিগেড মাছ। তো এটার অন্য কোনো নাম আছে কিনা বলতে পারবো না। তো আমি আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে এটা কি মাছ। তো আম্মু বলল যে এটা হচ্ছে ব্রিগেড মাছ। তো এই মাছটা পুকুরের ছিল, পুকুরেই ব্রিগেড মাছটা হয়। আর তাছাড়া ব্রিগেড মাছ কিনে আনা হয় না, যখন পুকুর থেকে তোলা হয় তখনই হচ্ছে এই মাছটা খাওয়া হয়। তো এই তো এখানে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে, পেঁয়াজ, তারপর মেথি, তেজপাতা। তো এখন দিয়ে দেয়া হচ্ছে বাটা মশলা দিয়ে দিয়েছে। এখন হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য জিরা গুঁড়া দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবে। আর এই মাছটা রান্না করবে কি দিয়ে সেটা বলতেই ভুলে গেছি। মাছ রান্না করবে হচ্ছে শসা দিয়ে। আর এই যে এখন লবণ দিয়ে দিল। তো শসা দিয়ে মাছ তরকারি রান্না করলে কিন্তু সেই তরকারিটা অনেক মজার হয়। চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় বা বড় যে কোনো মাছ দিয়েও রান্না করা যায়। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে শসা আর পেঁয়াজ একসাথে কেটে ধুয়ে রেখেছে। তো শসাগুলো একদম কুচি করে ফেলেছে। এখন মশলার সাথে একটু কষিয়ে নেবে। আর শসা তরকারি হতে খুব সময় লাগে না, কারণ এটা তো একটু নরম সবজি, তাড়াতাড়ি হয়ে যায়। তো তরকারিটা ভালোই হয়েছিল। তো এখন মশলার সাথে ভালো করে মিক্স করে দেওয়া হচ্ছে। তো এটাকে হচ্ছে কিছুক্ষণ এভাবে মানে কষানো হবে আর কি, পানি আর দেওয়া হবে না, কারণ এটা থেকেই পানি উঠে আসবে। আর তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিবে। তো এই তো দেখতেই পাচ্ছেন শসাটা থেকেই পানি উঠে এসেছে। এটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপর ঝোল দিয়ে দিবে। আর নামানোর আগে হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দেওয়া হবে। এই তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। তো তরকারিটা এখনই নামিয়ে নেব চুলা থেকে। আর এখন হচ্ছে দুপুর 12টা বাজে। তো আমি এখন ফ্রুটস খাবো। এখানে আনার ছিলে নিয়েছি, আর তারপর হচ্ছে পেয়ারা কাসুন্দি দিয়ে মাখাবো। আর আজকে অনেক দিন পর আমি কেক বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন বলতে অনেক অনেক দিন পর। আগে দেখা যেত এত বেশি কেক বানানো শেয়ার করতাম, আপনারাই মানে বিরক্ত হয়ে যেতেন যে আমি এত বেশি পরিমাণে কেক বানাই। তো আমার বাবার বাসার আগের ব্লগগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমি কিন্তু আগে মানে অনেক কেক বানাতাম, অনেক রকমের। তো মাঝখানে কেক বানানোটা একটু কমিয়ে দিয়েছি। আর খুব একটা দেখা যায় শেয়ারও করি না বানালে, কারণ অনেকেই আমাকে কেক নিয়ে অনেক কমেন্টস করতেন আগে যে আপনি এত কেন কেক বানান, এত কেন কেক বানানো দেখান। তো যাই হোক, আজকে অনেক দিন পর আমি জেব্রা কেক বানাবো। জেব্রা কেকটা লাস্ট কবে বানিয়েছি আমি নিজেও ভুলে গেছি। তো আজকে ইচ্ছে করলো যে কেক বানাই। তো বিকেলবেলা আমি কেকটা বানাবো আর কি। আর এই যে এখানে পেয়ারাটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তারপর এখানে শুকনো মরিচ, তারপর দিয়েছি চিনি, লবণ আর কাসুন্দি দিয়ে মাখিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম বিকেলবেলা আমার কেক বানানো শেয়ার করব। তো এখানে সব কিছু রেডি করা আছে, উর্মি সব কিছু রেডি করে দিয়েছে কেক বানাতে যা যা লাগবে। ডিমটা ফ্রিজ থেকে আগেই নামানো হয়েছে। তো এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজের ডিম দিয়ে কেক ভালো হবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে একটু কম পরিমাণে চিনি, মানে পুরোপুরি 1 কাপ নেইনি, একটুখানি বাকি ছিল। তো চিনিটা হচ্ছে আমি 2বারই দিব।
তো এখন হচ্ছে ডিমটাকে বিট করে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ বিট করছিলাম, তারপর উর্মি এসে বলল ও বিট করবে। তো এখন ও বিট করতেছে। তো আজকে আমি ডিমটাকে আগেই ফোম করি নাই, চিনিটা সহ দিয়ে তারপর বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গেলে যখন চিনিটা গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর আবারও বিট করে নিচ্ছি। আর খুব বেশি একটা বিট করব না, কারণ অনেক বেশি বিট করে একদম ফোম বানিয়ে ফেললে কিন্তু এটা একদম স্পঞ্জ কেক হয়ে যাবে। তো আমি অত বেশি স্পঞ্জ কেক বানাতে চাচ্ছি না, আমি হচ্ছে নর্মালি হচ্ছে একটা প্লেন কেকের মতো জেব্রা কেকটা বানাবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তো এই তো এখানে ডিমটা বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিব। তো এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। আজকে কেকটা আমি আটা দিয়ে বানাবো। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য পরিমাণে একটু লবণ। আর এখানে আমি বেকিং পাউডার দিতে ভুলে গেছি, যদিও আমার চোখের সামনেই ছিল বেকিং পাউডারের কৌটাটা, কিন্তু কেন যেন ভুলে গেলাম। তো এভাবে যে এখন দিয়ে দিচ্ছিলাম তখন আমার মনে হয়েছে এতে আমি বেকিং পাউডার দিই নাই। তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। তারপর একটু মিক্স করে নিচ্ছি। তো এটাকে এখন মিশিয়ে নিব ডিমের মিশ্রণের সাথে। পুরোটা একসাথে দিয়ে মিশাবো না, 2-3 বারে মেশাবো। মেশানো হয়ে গেলে তারপর এই ব্যাটারটা থেকে আমি অর্ধেকটা আলাদা করে নিব কোকো পাউডার মিক্স করার জন্য। আর এখানে আমার লিকুইড দুধের পরিমাণ লাগবে। এটা খুব বেশি যদি ঠিক হয়ে যায় তাহলে আমি দুধটা মিক্স করব, আগে থেকে আমি দুধ মিক্স করি নাই। তো এই তো আমার হচ্ছে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি অর্ধেকটা একটা বোলের মধ্যে নিয়ে কোকো পাউডার মিক্স করে নিয়েছি। তো কেকটা বেক করব আমি একটা মিডিয়াম সাইজের সসপ্যানের মধ্যে। তো এই যে এখানে উর্মি হচ্ছে কাগজ কেটে তারপর তেল ব্রাশ করে দিয়েছে সসপ্যানের মধ্যে। আর এই যে এখন আমি জেব্রা কেকটা যেভাবে করে থাকি আর কি, এভাবে লেয়ার বাই লেয়ার আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা। তারপর এটাকে একটু টস করে নিয়েছি যেন ভেতরে কোনো বাবলস ক্রিয়েট না হয়। এখন একটা টুথপিক দিয়ে আমি উপর থেকে একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগে। তো চুলায় অলরেডি প্যান বসানো হয়ে গিয়েছে, কেকটা আমি প্যানের মধ্যে বানাবো। আমার বাসায় আমি কেক বানাই হচ্ছে প্রেসার কুকারে, আর এখানে আমি প্রেসার কুকারে বানাই না, এখানে প্যানের মধ্যেই বানাই। তো কেকের ব্যাটারের তুলনায় সসপ্যানটা একটু বড় হয়ে গিয়েছিল, আর আমার যে কেক মোল্ডটা আমি কিনেছি ওইটা হচ্ছে একটু ছোট। তো ওইটাতে দিলে হচ্ছে পুরোটাই মোটামুটি হয়ে যায়, তো সেজন্য আর কেক মোল্ডে না দিয়ে এটার মধ্যে দিয়েছি। তো কেকটা কিন্তু ফুলেছিল, কিন্তু এটা অনেক বেশি ছড়ানো ছিল দেখে ফুলাটা অত বেশি একটা বোঝা যায় নাই। তো এই তো আমি প্যানের মধ্যে কেকটা বসিয়ে দিয়েছি, আর উপরের যেই ছিদ্রটা আছে এটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো কেকটা হচ্ছে 50 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। এখন আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো এই তো কেকটা আমার হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভেতর থেকেও কাঁচা নেই। তো এখন আমি এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিব। এই তো এই হচ্ছে আমার জেব্রা কেক। কেকটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি, এখন হচ্ছে কেকটা কেটে নিব। তো অনেক অনেক দিন পর জেব্রা কেক বানালাম, যে কেকটা দেখা যেত আমি খুবই ঘন ঘন বানাতাম। তো এটা হচ্ছে এখন বানানোই হয় না, আর অনেক বেশি সফট হয়েছিল, দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে আমি কেকটা হচ্ছে কেটে নিয়েছি, আর এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট ছিল। আর সত্যি কথা বলতে কেকটা অনেক বেশি মজার ছিল। তো আজকেও আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছিলাম, আসলে ওকে ছাড়া কিছু বানিয়ে খেতে একদমই ভাল লাগে না, অনেক বেশি মিস করি ওকে। তারপরও বানানো হয়ে যায়, সমস্যা নেই, ও আসলে আবার বানাবো। তো কেকটা একদম তুলতুলে স্পঞ্জ হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে মাশাল্লাহ। তো এখন আমরা খেয়ে নিব। আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে কেক আর ছিল ফ্রুটস বিস্কিট এগুলা। তো আমার শাশুড়ি মা হচ্ছে আমরা কেটে নিয়েছে, এখন এই যে আমরা খাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।